প্রশ্নাত্মক চাহনি নমিতা। কার? তোর এক্সের বউয়ের নাম্বার ওটা। হঠাৎ অনাকাঙ্ক্ষিত কারো কথা স্মরণ হতেই ম্লান মুখবিবর চুপসে গেল সপ্তদর্শী। কিছু বলার সাহস হলো না। দুজনেই বেশ সিরিয়াস, চোখের ভাষায় বলে দিচ্ছে ভেতরের কথা। কুষাণ ফের বলল, এতদিন তোকে কেন আনতে যাইনি জানিস? তোর এক্সের সাথে তোর এমন কিছু পিক দেখেছি যেটা আমার দেখা উচিত হয়নি। মাথায় আগুন ধরে গেছিল জাস্ট। সময় নিয়ে সামলিয়েছি নিজেকে, তবু তোর উপর প্রভাব পড়তে দেইনি। চাকরি না হওয়া পর্যন্ত তোর ভালো থাকার জন্য কোচিংয়ে জব নিয়েছি। আর তুই ভাবলি আমি তোকে ভুলে গেছি। সব সময় দোষী কেবল আমি। সব কষ্ট আমাকেই কেন ভোগ করতে হয় বলতো? কোটর বেয়ে পড়ল নোনা জল। অনুরাগের পাহাড় ধসে পড়ল মাটিতে। নাক টেনে থেমে থেমে বলল, কিন্তু আমরা তো তেমন কিছু করিনি, শুধুমাত্র হাগ আর হাত ধরা ছাড়া। ঘূর্ণায়মান ঝড়ের গতিতে ছুটে এলো প্রেমিক পুরুষ। শক্ত সামর্থ্য হাত মুখে চেপে ধরল দৃঢ়ভাবে। আটকে উঠল নমিতা। শেষ নিতেও বেশ বেগ পেতে পোহাতে হচ্ছে। মরুভূমির মতো শুষ্ক গলা ভেজানোর জন্য ঢোক গেলার সুযোগও পাচ্ছে না। কুষাণ ক্রোধান্বিত কণ্ঠে বলল, এইটুকুই কি কম? আমার জায়গায় দাঁড়িয়ে অনুভব কর। আরে, কোনো ছেলের পোস্টে তোর রিয়াক্ট দেখলেও নিজেকে সামলাতে পারি না, আর এটা তো ধরা ছোঁয়ার বাহিরে। কথা তো আর কম বলিসনি। প্রেম করেছিস তুই আর পুড়েছি আমি। সেসব রাগ কখনো তোর উপর ঝেড়েছি? কখনো আমার অভ্যন্তরীণ দগ্ধ হওয়া অন্তর দেখিয়েছি? তোর কণ্ঠনালী ফুঁড়ে এসব কথা বের হলো কি করে? জিব্বায় আটকালো না? মনের কষ্টের চেয়ে বেশি শ্বাসরোধের কষ্ট পীড়া দিচ্ছে মেয়েটাকে। শব্দ করে শক্তি দিয়ে সরাতে চেষ্টা করলো কুষাণকে। নমিতার চোখে আকুতি দেখেই সাথে সাথে হাত সরালো কুষাণ। বড় বড় দম নিল মেয়েটা। চোখ মুখ লাল হয়ে গেছে, কাশতে শুরু করেছে। হঠাৎ আতঙ্কে শুকিয়ে গেল কুষাণের দৃঢ় আনন্দ। দ্রুত জড়িয়ে ধরে বলল, আই এম সরি বেবি, আই এম সরি। আর কখনো অতীত নিয়ে কষ্ট দেব না তোমায়। নড়বড়ে অবস্থাতেই নতদৃষ্টি তুলে তাকালো নমিতা। বুকের ভেতর ঝিমঝিম আওয়াজ স্পষ্ট শুনছে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। কুষাণ সত্যি তাকে তুমি করে ডেকেছে। বিস্ময়ে হতবিহ্বল। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসে মাথায় চিরুনি করছে নমিতা। কুষাণ এসে হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল। ছাড়ো না কুষাণ ভাই, খুব গরম লাগছে। কুষাণ নড়ল না, বলল জেদি স্বরে, যাও ভেবেছিলাম ছাড়বো, কিন্তু এখন আর ছাড়বো না। আগে বল, আমি তোর কোন সম্পর্কের ভাই? কোন আক্কেলে এখনো ভাই ডাকিস? তোর কারণে যদি আমার বাচ্চারা মামা ডাক শিখে যায়, তখন এই দায়ভার কে নেবে? নিম পাতা। ভেঙচি কাটে নমিতা। শিখলে শিখুক, তাতে আমার কি? আমি নিম পাতা হলে তুমি বিটকেল। আজ তো একটা বিটকেল। সারাক্ষণ আমার সাথে ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ নেই। চিরুনিটা খপ করে নিয়ে কুষাণ নিচ থেকে আশ্রয় দিতে দিতে বলল, তোকে জ্বালানো ছাড়াও কুষাণ তরফদারের অনেক কাজ আছে, তবে প্রায়োরিটির লিস্টে তোর স্থান সর্বপ্রথমে। চল, তোর চুলে বেনি করে দিই। তুমি বেনি করতে পারো? কুষাণ ভাবুক স্বরে বলল, হুম, ছোটবেলায় পারতাম। মায়ের চুলে কত বেনি করে দিয়েছি। এখনো পারবো অবশ্য। ট্রাই করে দেখা যাক। সুদীর্ঘ ঘন কেশে বেশ কিছুটা সময় নিয়ে বেনি করল কুষণ। খুবই মনোযোগ দিয়ে জীবনের প্রথম বউয়ের চুলে বেনি করেছে তা আয়নায় দেখে আরেক দফা মুগ্ধ হলো নমিতা। বিমোহিত হলো শখের পুরুষের যত্নে। পরক্ষণে একটা মনে পড়তেই সচকিত হলো। তোমার কাবাডে আমার একটা জিনিস পেয়েছি, যেটা বহু আগে হারিয়ে গিয়েছিল। ওটা তোমার কাবাডে ভেতরে ঢুকলো কি করে? কুষাণ বুঝতে পারল না কোন জিনিসের কথা বলছে। একটু সময় পরই মনে পড়ল সেই অনাকাঙ্ক্ষিতভাবে বাথরুমে পাওয়া ইনারের কথা। কিছু মনে পড়ার ভঙ্গিতে হেসে প্রত্যুত্তর করলো, ওহ, ওটার কথা বলছিস? আমার বাথরুমে পেয়েছি। তুই মেবি গোসল করে ফেলে গেছিলি। পরে আবিদের চোখ ফাঁকি দিয়ে ওখানে রেখেছিলাম। মনেই ছিল না ওটার কথা। লজ্জায় নুয়ে পড়ল নৌমিতা। চিবুক ঠেকালো গলায়। কুষাণ শুধালো, দেখ তো জান, কেমন হয়েছে বেনিটা? ঘোর কাটলো কুষাণের কথায়। বেনিটা বক্ষভাগের সামনে এনে তাতে চোখ বুলিয়ে আকাশচুম্বী খুশি হয়ে যেন দু কদম এগিয়ে গিয়ে চুমু খেলো কুষাণের গালে। কুষাণ নাকে নাক ঘষতেই কেঁপে উঠল নৌমিতা। বলিষ্ঠ যুবক বলল, এই কদিনে অনেক কাজ জমা হয়েছে, বিধায় এখন ল্যাপটপ নিয়ে বসবো। হয়তো আরেকবার ওই চিকন ঠোঁটের মিষ্টি স্বাদ নিয়ে উন্মাদ হতাম।
গড়িয়ে গেল সময়, নীরবে পাল্টালো ক্যালেন্ডারের পাতা। সময়টা শীতের। ভোর ভোর উঠেছে নিকিতা। ভীষণ লজ্জা মাখা মেয়েটার মুখ, শ্যামলা কপলে লালচে বর্ণ, শরীরে ফিরোজের জ্যাকেট। ফিরোজ বেঘরে ঘুমোচ্ছে। নিকিতা ডাকলো হিসিয়ে। এই শুনছো? ফিরোজ ঘুম ঘুম স্বরে জবাব দেয়। কি? চঞ্চল দৃষ্টি বুলায় দিক বিদিক। লজ্জায় মিয়ে যাওয়া শরীরেই সামনে ধরলো প্রেগনেন্সি কিট। বলল, একটু তাকাও প্লিজ। ফিরোজ ঘুমের ঘোরে চোখ খুলতে পারছে না। নিকিতা এবার কানের কাছে গিয়ে বলল, পজিটিভ এসছে? ব্যাস এতটুকু শুনেই তন্দ্রা ভাব তল্পি তল্পা গুছিয়ে উড়াল দিল। চোখ মেলে দেখলো কিটটা। মনের অজান্তেই হাসলো ফিরোজ। কোনো বাক্য ব্যয় না করে জড়িয়ে ধরলো নিকিতাকে। আলহামদুলিল্লাহ, আমি বাবা হচ্ছি। এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে? থ্যাঙ্কস নিকি। তোমাকেও। নিকিতা কেবল একটি শব্দে জবাব দিল। তারপর অনুভব করলো একে অপরের হৃদস্পন্দন। হিমশীতল পরিমণ্ডলে শীতকাল আগমন ঘটিয়েছে। শরীরের লোমকূপ কাঁপিয়ে তোলা হিম আবহাওয়া। কুষাণ যেই কোচিং সেন্টারে পড়ায়, একরকম নিজের সিদ্ধান্তে সেই কোচিংয়ে ভর্তি করে দিয়েছে নৌমিতাকে। কুষাণের বদৌলতে গত 4 মাস ধরে অপ্রতিহত এক একাডেমি শাসনের মধ্যে দিয়ে চলছে তার জীবন। জীবনের আরাম আয়াস নামক অধ্যায় দুজনের জীবন থেকেই ইতি টেনেছে মনে হয়। ফাঁকিবাজ মেয়েটা পড়াশোনা করতে করতে কদিনেই মরমরে অবস্থা। এখন প্রতিদিন মাথার ওপর দিয়ে বয়ে যায় কুষাণ নামক টর্নেডো। মাঝে মাঝে মন দ্বন্দ্বে বিভ্রম সৃষ্টি হয়। এটা তার স্বামী নাকি শিক্ষক? পড়তে না বসলে বকাঝকা আর মারতে তো আছেই। কয়েকদিন আগে কুষাণের ভয়াবহ জ্বর হয়েছিল। তখনও নিস্তার পায়নি মেয়েটা। সেবা শুশ্রূষার সাথেও চালিয়ে যেতে হয়েছে পড়াশোনা। রান্নাবান্না তেমন একটা করে না, মাহমুদা বেগম করতে দেন না। কিছুদিন ধরেই বেচারি প্রচণ্ড বিরক্ত। নমিতার অন্তর্জগতে জমে থাকা বিরক্ত ধীরে ধীরে দুর্বিষহ ঠেকেছে। গ্রামের বাড়িতেও যেতে পারছে না। কুষাণ তাকে পড়াশোনা থেকে ফাঁকি দিতে দিলে তো যাবে। ভাইব্রেশন ফোনের ভিপ ভিপ আওয়াজে ভাবনা থেকে ছিটকে পড়ল বাস্তবে। নিরস চোখে চাইল ফোনে। বই তার কোলেই রাখা, জানালার পাশে টানানো দোলনাটাতে দুলে উঠল তার ছুটার গতিতে। রিসিভ করে 2 মিনিট কথা বলে ছুটল ড্রয়িং রুমের দিকে। জুতার চমচম মচমচে আওয়াজ শুনে টিভি স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সেই পথে চোখ রাখে মাহমুদা বেগম আর কাইফা। একটা হাস্যোজ্জ্বল চকচকে মুখ দেখল তার। কণ্ঠে বিশাল আকাশসম উচ্ছ্বাস নিয়ে বলল, নিকি আপু প্রেগনেন্ট। আমি খালামণি হতে চলেছি। অপ্রত্যাশিত সুসংবাদে খুশির আমেজ ছড়িয়ে পড়ল স্বতঃস্ফূর্তভাবে। অনামিল আনন্দে কাইফা সবচেয়ে বেশি খুশি। সোফায় উঠে নাচানাচি শুরু করেছে। সে খালামণি হবে, ছোট্ট একটা বাবু আসবে। তার উচ্ছ্বাস দেখে মাহমুদা বেগম বললেন, আরে আরে পড়ে যাবি তো। তোর লাফালাফি দেখে মনে হচ্ছে বাচ্চাটা হওয়ার পর তোর কাছেই থাকবে। কাইফাও আশাহত না ভেবে ধুম করে বলে দিল, হ্যাঁ আম্মু, ঠিক বলেছ। বাচ্চাটা আমার কাছে থাকবে না, তবে ভাইয়ের বেবি হলে বেশি ভালো হতো। তাহলে সব সময় কুলে নিয়ে বসে থাকতে পারতাম। এই নিমো আপু, আমাকে ফুপি বানাচ্ছ না কেন? এহেন কথায় ভীষণ লজ্জা পেল মেয়েটা। কুচকুচে রেশমি চুলের ডগা বেয়ে চুয়ে চুয়ে গড়িয়ে পড়ছে পানি। সাথে লজ্জাও। কান ঝাঁঝিয়ে ওঠে। দিশেহারা হয়ে ফের ছুটে উল্টো পথে। মাহমুদা বেগম হাসলেন। বিয়ের এতদিন হয়ে গেছে, এখনো লজ্জা কমেনি? আলগোছে জিভ কাটে কাইফাও। হুট করে কী সব বলে ফেলেছে সে। দরজার ঠক ঠক আওয়াজ শুনেও দরজা খুলে না নমিতা। পরপর আরও কয়েকবার আওয়াজ হতেই দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে কুষাণ এসেছে। এসেই ধমকালো। এতক্ষণ লাগলো দরজা খুলতে? নমিতা সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে বলল, খুশির খবর শুনেছ? তোর আগেই শুনেছি। মুখখানা বেজার হয়ে গেল তার। ভেবেছিল সে বলবে, কিন্তু কুষাণ তার আগেই জেনে ফেলেছে। যাকগে সেসব। এই উসিলাতেও যদি একটু পড়াশোনা থেকে দূরে থাকা যায়। কুষাণ ব্ল্যাক স্যুটটা খুলে ফেললো। হাতের ঘড়িটা খুলতে খুলতে হাঁক ছুড়ল। কাইফা, এই কাইফা, একটু দেখে যা। মিনিট কয়েক বাদে ছুটে এলো কাইফা। ভাইয়া, আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, ভেতরে আয়। দেখ তো তোর কোনটা পছন্দ হয়। শপিং ব্যাগ থেকে দুটো কাইফার হাতে ধরিয়ে দিল কুষাণ। দুটো বোরখা আছে এতে। শুধু এগুলো নয়, কুষাণ প্রায় জিনিসই দুটো করে আনে। বোন আর বউ দুজনের প্রতি নিজ দায়িত্বটুকু পালনে অটল। নমিতাও এগিয়ে গিয়ে দেখলো বোরখাগুলো। কাইফা বলল, আপু, তুমি আগে নাও, পরে আমি নিব।
না, আগে তুই নে, তারপর যেটা থাকে সেটা আমার। দুজনেই ভেতরে এই নিয়ে চলল তুমুল দ্বন্দ্ব। শেষে বাধ্য হয়ে কাইফাই পছন্দ করলো আগে। নমিতার মিষ্টি রং পছন্দ বিদায় সে কলাপাতার কালোর কম্বিনেশনের বোরখাটাই নিল। নমিতাকে দিল সাদা আর মিষ্টি রঙেরটা। খুশিও হলো খুব। কাইফা চলে গেল বোরখা নিয়ে। কুষাণ ফ্রেশ হয়ে খোঁজ মেজাজে এলো। খেয়েছিস? নমিতা দুপাশ মাথা নেড়ে বোঝায় সে খায়নি। নমিতার হাত ধরে বলল। খাবি চল। নমিতা জড়িয়ে ধরে চিবুক ঠেকায় বক্ষে, তারপর নিচু গলায় শুধায়। আজকে পড়াশোনা থেকে ছুটি দেওয়া যায় না? কুষাণ স্বীয় মনে হাসল। মন গহীনের ভালো লাগা প্রকাশ করলো মসৃণ ললাটে দীর্ঘ চুম্বনের মাধ্যমে। বলল হিসিয়ে। আজকে একটু পড়াশোনা কর, তাহলে 2 দিন ছুটি পাবি। কাল সকালে সবাই মিলে গ্রামে যাব। নিকির বিয়ের অনুষ্ঠান হয়, তাই পরশু অনুষ্ঠান হবে। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়ানো হবে। তখন না হয় আনন্দ করিস। এমন কিছু শুনতে পাবে ভাবেইনি মেয়েটা। এক পলক অমন ভাবেই থেকে হঠাৎ আত্মহারা খুশিতে লাফিয়ে উঠল। ঝকমক করে ওঠে তার হরিণী দীঘল চোখ জোড়া। কুষাণ আচমকা ভ্রু উঁচিয়ে বলল। এত খুশি হওয়ার দরকার নেই। 8 দিন পর তোর এক্সাম। এটা ভাবিস না আমি থাকবো না বলে উচ্ছন্নে যেতে পারবি। হাফ ইয়ারলিতে যা করেছিস মেনে নিয়েছি, কিন্তু এইবার আর মানবো না। পুরো ক্লাসে ফার্স্ট হওয়া চাই, নয়তো আরো 2টো কোচিংয়ে ভর্তি করাবো তোকে। বলেই নিরুদ্বেগে চলে গেল। নমিতার চোখে মুখে হা হুতাশ। কোথায় বিয়ে হয়েছে সংসার করব তা না, সারাক্ষণ শুধু এই নিমুর বাচ্চা পড়তে বস, এই নিমু এটা মুখস্থ কর। এই ছোট বাচ্চাটার ওপর এত অত্যাচার সহ্য করা যায়? অতিষ্ঠ বিক্ষুব্ধ বিরক্ত রমণী ধূপধাপ পা ফেলে চলে যায় খাবার টেবিলে। দিন তার অর্ধেক পথ পেরিয়ে গেছে। ঢাকার ঝঞ্ঝাট রাস্তা পেরিয়ে এখনো কুষ্টিয়ায় পৌঁছাতে পারেনি তারা। নগর জীবনের কোলাহল বিশৃঙ্খল অবিরাম পরিস্থিতিতে জ্যামে বসে বিরক্ত প্রায় সবাই, কেবল একজন ছাড়া। সে কিছুক্ষণ আগেও বিরক্ত ছিল, কিন্তু এখন আর নেই। ঘুমে টলছে ক্রমশ, চোখের পাতায় রহস্যের ঘুম। হেলে পড়ে কুষাণের কাঁধে মাথা রাখতেই পুরুষটি তুলে দিচ্ছে তাকে। পেছনে মা বাবা আছে, তাদের সামনে লজ্জায় পড়তে চায় না, কিন্তু ঘুমন্ত নমিতা তো কেবল নিরাপদ আশ্রয় চাই। বেচারির নাজুক অবস্থা থেকে হানিফ তরফদার নিজেই বললেন। বারবার মেয়েটাকে তুলে দিচ্ছিস কেন? ভালো মতো ঘুমাতে দে। সবসময় বুঝি এমনই করিস? আমার মেয়েটার সাথে আরেকদিন শুধু দেখে নেব, দেব এক চড়। এবার আর সরালো না, কাঁধে মাথা রেখে আরামে ঘুমোতে দিল। অন্তরালে প্রচ্ছন্ন সুখটুকু অনুভব করলো নিবিড়ে। ছুটছে যানবাহন, জ্যাম কমে গিয়েছে। কুষাণও আনমনে ড্রাইভ করছে। ঘুমন্ত পরীর মোলায়েম স্পর্শ পল্লবের মতো হাত দুটো কুষাণের কোমর পেঁচিয়ে ধরল। এই কমাসে ঘুমের ঘোরে মেয়েটা তাকে সরাতে দেয়নি, এমনি করেই ধরে রেখেছে। অভ্যাসগত কারণে ভাবছে হয়তো এটা রাত, সে তার স্বামীর সাথে ঘুমোচ্ছে। আনমনে ড্রাইভ করতে করতে হাসলো কুষাণ। বাড়ির উঠোনে পৌঁছতে পৌঁছতেই রাত হয়ে গেল। বমি করতে করতে নড়বড়ে শক্তিহীন শরীরটাকে ধরে ধরে আনছে কুষাণ। সবার সাথে কুশলের বিনিময় করলো। কুষাণের আপাতত কোনো দিকে খেয়াল নেই, তার মনোযোগ সব একজনেরই দিকে। এই রাতেই নিজের হাতে গোসল করিয়ে দিল অস্থিরতা কমবে বলে। কমবে না। খাইয়ে দাইয়ে ফের ছোট শিশুর মতো বুকে নিয়ে ঘুমালো। যদি ঠান্ডা লেগে যায়, মোটা কম্বলের ভেতরেও যেন কাঁপছে। উষ্ণ আলিঙ্গনে খুঁজে নিচ্ছে প্রেমাসুখ। পরদিন অনুষ্ঠানে কারণ স্থান নেই। নিকিতা বসে আছে পুতুলের মতো, মুখে চওড়া হাসি, সবার সাথে কুশলাদি বিনিময় করছে। লাবণী আর আবিদও আসলো। লাবণী এসেই আলতো করে জড়িয়ে ধরলো নমিতাকে। কেমন আছিস? নমিতা বলল। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো ছিলাম, কিন্তু এখন আর নেই। নমিতার কণ্ঠ গুরুতর। কেন কেন? লাবণী দীর্ঘশ্বাস ফেলে বলল। পরীক্ষা আর মাত্র 7 দিন আছে। ভালো কিছু কি করবে বল? দুঃখ প্রকাশের সাথী পেয়ে নিজের দুঃখটুকু ঝেড়ে দিল নমিতা। এটা টেস্ট পরীক্ষা না হয়ে যদি ফাইনাল পরীক্ষা হয়ে যেত তাহলে খুব ভালো হতো আমার জন্য। অন্তত পড়াশোনা থেকে তো নিস্তার পেতাম। তুই জানিস এই 4 মাস আমার উপর দিয়ে কি গেছে? সারা জীবনেও এত আমি পড়াশোনা করিনি। একটু ফাঁকি দিতেই তেরে আসতো কুষাণ ভাই। জীবনটা পুরা কয়লা। লাবণী মৃদু হেসে চিবিয়ে চিবিয়ে ক্ষোভ ঝাড়ল। তোর হাজবেন্ড তোকে
পড়াশোনার জন্য প্রেশার দেয়, আর আমার জন পারলে পড়াশোনার অফ করে দেয়। পড়তে বসলে এত ডিস্টার্ব করে, একেই তো আগের মতো মনোযোগ আসে না, আবার তার বাদরামি। মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে আমার মনে বলে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ফিক করে হেসে ফেলল নৌমিতা। দুই বান্ধবী গল্পে মেতেছে, তবে এবারের গল্প ভিন্ন। সাংসারিক গল্পে মত্ত দুজন। আবিদও কুষাণকে জ্বালাচ্ছে বেশ, তবে ব্যস্ততার মাঝে তেমন সুযোগ করে উঠতে পারল না। এক কোনায় দাঁড়িয়ে থেকে চোখ ঘুরাতে ঘুরাতে হঠাৎ দৃষ্টি পৌঁছালো কুষাণের দিকে। বক্ষ কষে ছলাৎ করে ওঠে অমনি। তার দিকে সম্মোহনী দৃষ্টি ফেলে দাঁড়িয়ে আছে ওই চোখের চাহনিটা অনেক দিন হলো দেখা হয় না। ঠিক সেই শুরুর মতোই বক্ষ পাজরে কোপ পড়ল। দৃষ্টি নামিয়ে একবার নিজেকে দেখলো। নেভি কালারের শাড়িতে তাকে মন্দ লাগছে না। আকস্মাৎ কনুয়ে চাপ পড়ল খসখসে হাতের। পিলে চমকে উঠল মেয়েটার। যুবকটি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রুমোর দিকে। প্রকাণ্ড ভ্যাবাচাকার ছাপ বসলো মুখে। রাগ করার মতো কিছুই তো করেনি সে, তাহলে এত কঠিন রূপ কেন? মারবি নাকি আমাকে? ঠোঁট উল্টায় মেয়েটা। মারবো কেন? তুমিই তো মারো আমাকে। লাল করকরে লিপস্টিক মাখানো পেলব ঠোঁটে কুষাণের হাত দুটো উঠে এলো। অন্য হাতে পকেট থেকে রুমাল বের করে মুছে দিল তা। পুরো সময়টা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নৌমিতা। কুষাণ পাথুরে স্বরে বলল, সেজেছিস কার জন্য? তোমার জন্য। মিথ্যে বলিস না। বাসায় কখনো তো এমন করে সাজিসনি। আজ মানুষকে দেখানোর জন্য তো ঠিকই সাজলি। অভিমানে গাল ফুলায় নৌমিতা। অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, তোমার তো আমাকে দেখার মতো সময় নেই না। তখনই ডাক পড়ে গেল। কুষাণ চলে যেতে যেতে গম্ভীর গলায় শাসালো, আর যেন তোকে বাইরে না দেখি। এতটুকু বলেই চলে গেল। মানুষটার কি মায়া দয়া দিনকে দিন কমে যাচ্ছে। পর মুহূর্তেই মেদুর কপালে লজ্জা নেমে এলো। ভালোবাসা আছে বলেই তো মানুষের মধ্যে থেকে আড়াল করে রাখলো। ব্যস্ততার মাঝেও তার সাজগোজ চোখে পড়ছে, এটাই অনেক। নাতিন হবে শোনার পর থেকে আফসানার অহংকারে পাও যেন ধসে পড়ছে। অনুষ্ঠানে আসা সকল অতিথিদের সাথে নিজের বৌমা বলে পরিচয় করাচ্ছে নিকিতাকে। কাইফা আর ফাইজা দুজনে এসে একসাথে গল্প করছে। দুইজনই সেজেছে খুব। শাহনাজ বেগম দূর থেকে ডাকলেন নিকিতাকে। এই নিকি, একটু এদিকে আয়। জি আসছি মা। দু কদম ফেলতেই একটা কাঠের টুকরোতে পা লেগে পড়ে যেতে নিলে আফসানা ধরে নেয় তাকে। মসৃণ কপালে বিরক্তিতে ভাঁজ ফেলে বলল, সামলে হাঁট, দেখে শুনে হাঁটতে পারিস না? দুটো পা দিয়ে উড়ে যেতে চাস নাকি? এ নাকি হবে আবার সন্তানের মা? যত জ্বালা হয়েছে আমার। এই প্রথম আফসানার কটু কথাতেও ভালো লাগা কাজ করলো নমিতার। অনুভব করলো কথার আড়ালেও সূক্ষ্ম ভালোবাসাটুকু। হয়তো দাদি হবার বদলতে পরিবর্তন এসেছে, তবে যেটাই হোক আগের মতোই অত্যাচার না করলেই হলো। অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলো ঠিক বিকেল 4টাতেই। প্যান্ডেল, ডেকোরেটর, জিনিসপত্র সবকিছু পাই টু পাই বুঝিয়ে দিতে দিতে রাত 8টা বেজে গেল। সব খরচপাতির হিসেব করছেন ড্রয়িং রুমে বসে হানিফ তরফদার। সঙ্গে পরিবারের সকলেই তন্মধ্যে। হাতে ঘড়ি পড়তে পড়তে কুষাণ ঢুকলো। চওড়া কাঁধে ঝুলানো একটা ব্যাগ। সবার উদ্দেশ্যে বলল, মা, বাবা, কাকা, কাকি, ফুফু, আমি ফিরে যাচ্ছি। হাতে খুব একটা সময় নেই। নিমুর পরীক্ষার শেষ হলে নিতে আসবো। আ- ওর পড়াশোনার দিকটা একটু খেয়াল রেখো তোমরা। আমি আসছি। শীতের রাতে এত দূর কি করে যাবে ভেবেই সবার আগে আফসানা বলল, সে কি, এই রাতের বেলা কোথায় যাচ্ছিস? ব্যাগটা রাখ, কাল সকালেও যেতে পারবি। সময় নেই তাই বলে এই কনকনে ঠান্ডার মধ্যে তোকে একা যেতে হবে? ঘাড় নেড়ে সম্মতি দিলেন নাজিম তরফদার। একে একে সবাই বাধা দিল। কেবল ঢুলু ঢুলু চোখে দাঁড়িয়ে রইল নৌমিতা। মানুষটা যে চলে যাবে তাকে একেবারেও জানায়নি। সবার সাথে জানা, আর স্ত্রী হিসেবে আলাদা কি জানা কি এক হলো? পুরুষ মানুষ এমন কেন? মিনিট আগেও হাসি খুশি মেয়েটার মুখে নেমে এলো বিষণ্ণতার ছাপ। চোখে কুষাণ তার কথায় অনড়। যাওয়াটা প্রয়োজন না হলে অবশ্যই থেকে যেতাম ফুপু। আসলে খুব ব্যস্ত সময় পার করছি এখন। আর মাত্র 15 দিন পরেই আমার মাস্টার্স ফাইনাল এক্সাম। সবকিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি। আজ থাকতে পারবো না। তোমরা কেউ জোর করো না প্লিজ। হানিফ তরফদার বললেন, ঠিক আছে যা, তবে গাড়িটা নিয়ে যাস। আমরা ট্রেনে চলে যাব। এত রাতে ভালো গাড়ি পাবি না।
কুষাণ একপাশে ঘাড় বাঁকিয়ে সম্মতি দিল। সে ত্রস্ত পায়ে ঘর ছাড়তেই পিলপিল করে পেছনে হাঁটা দিল নৌমিতা। শীতের প্রকোপে সন্ধ্যা থেকেই মোটা পোশাক পরনে তার, জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে আমাবস্যার ছায়া। এনার্জি বাল্বের আলোয় চকচক করছে সুশ্রী মুখখানা, নাকের ডগা টুকটুকে লাল। এক ফাঁকে তা দেখে নিল কুষাণ, জিজ্ঞাসা করলো, কিছু বলবি? প্রশ্নটা মোটেও পছন্দ হলো না মেয়েটার। আরক্ত চেহারায় কোনো রকম চোখ তুলে চাইল সে। ক্ষুরধার চাহনি দেখে কাপা কাপা ঠোঁট নেড়ে বলল, গাড়ি স্টার্ট দিতে গিয়েও হাতটা থেমে গেল। বলল, কিছু বলার থাকলে বলে ফেল। সব সময় বকর বকর করা মেয়েটার জিভে কোনো শব্দ ফুটলো না। কান্নাটা আটকে গেছে গলায়, যেন দুটো শব্দ বেশি বলে দিলেই ওরা সজোরে বেরিয়ে আসবে। তাই ডানে বামে মাথা নেড়ে আবারও বোঝালো, কিছু বলার নেই। কুষাণ কপালে বৃদ্ধাঙ্গুলি ডালা স্লাইড করতে করতে আদেশ সূচক বলল, গাড়িতে উঠ। নমিতার কণ্ঠরোধ, স্বামীর আদেশ অমান্য করা কি করে। ও পাশে গিয়ে উঠে বসলো। কুষাণ চারপাশে ভালো করে নজর বুলালো, কেউ নেই, সবাই ঘরেই আছে। কিশোরীর অন্তর্পটে টানাপোড়নে কমাতে অনুষ্ণ হাতের মুঠোয় নিল পেলব হাতটি, অন্য হাতের 4 আঙুল রাখলো কানের নিচে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে গালে স্লাইড করলো। ব্যগ্র হচ্ছে কিশোরীর বুক, খুব করে চাচ্ছে মানুষটি আজ তার সাথে থাকুক। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গাঢ় চুমু এঁকে দিল। কুষাণ নিম্ন স্বরে বলল, 10 তারিখ পরীক্ষা শেষ হলে আমি নিতে আসব। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকবি না, খাওয়া দাওয়ায় অনিয়ম করবি না, এক্সাম যেন খারাপ না হয়। আর শোন, পরীক্ষার ফিস বাবদ তোর হাত খরচের টাকা তোর ওয়ার্ড্রোবে রেখেছি, সময় মতো নিয়ে নিস। আমি তোর আছি, তোরই থাকবো। এবার যা, আমাকে বেরোতে হবে। অস্থির হৃদয় একটু হলেও স্থির হলো। ঘাড় নেড়ে নেমে পড়লো গাড়ি থেকে। কয়েক পল অতিবাহিত হতে না হতেই প্রস্থান করলো কুষাণ। ঠিক ওভাবে দাঁড়িয়ে প্রেমিক পুরুষের যাওয়া দেখলো মেয়েটা। পরীক্ষার সময়টুকুতে মস্তি মজা কাঁপানো ভরপুর শীতের মধ্যেও সারা রাত জেগে পড়েছে মেয়েটা। অসুস্থ হলেও সে থামেনি। তাকে ভালো রেজাল্ট করে তার কুষাণ ভাইকে দেখিয়ে দিতে হবে সবগুলো পরীক্ষায় খুব ভালো করে দিয়েছে। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে খুঁজে নেওয়া থেকে শুরু করে পরীক্ষা দিতে আসার পর পাই টু পাই সব খবর নিয়েছে কুষাণ। রাতে নিয়ম করে আধা ঘন্টা ভিডিও কল, এটা তার মিস করা যায়নি। সে ব্যস্ত থাকলেও কাজের ফাঁকে ফাঁকে প্রেয়সীকে দেখেছে। ভালোবাসা মুখে প্রকাশ করা হয় না তার অনেক দিন। এই নিয়ে নমিতার অভিমানের অন্ত নেই। পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো। আজ ফেব্রুয়ারির 12 তারিখ, অথচ কুষাণ এখনো আসছে না। স্বামীকে ছেড়ে এতদিন দূরে থাকা যায়? মরিয়া হয়ে উঠেছে পুরুষটিকে দু চোখ ভরে দেখতে। সকাল থেকে ফোনও তুলছে না। মানুষটা তার কথা মনে পড়ে না? তার তো সব সময় মনে পড়ে। এত লম্বা চুল কি সে একা ধুতে পারে? তার কষ্ট হয়তো। মানুষটা এসে তাকে শ্যাম্পু করে দেয় না কেন? তাকে আবার ভুলে গেল না তো? কোচিং এত এত সুন্দরী মেয়ে, ওদের মধ্যে কাউকে পছন্দ করে বসেনি তো? নয়তো তার প্রতি এত অনীহা কেন? কুয়াশাচ্ছন্ন সন্ধ্যাতেই আড়ষ্ট দেহে গুটিসুটি মেরে শুয়ে রইল। ঠোঁট ভেঙে কাঁদছে, অভ্যন্তরীণ ব্যথায় জর্জরিত নৌমিতা। দুনিয়ার সব কষ্ট এসে ভিড় করলো যেন ওর মাঝে। জ্বর ভাবও আছে শরীরে। অমনি দুটো ঠান্ডা বরফখণ্ড হাতের স্পর্শ অনুভব করলো পিঠে। শিউরে উঠল সে। ঠান্ডা হাত দুটো কার বুঝতে না পেরে পাশ ফিরতে প্রলব চমকে উঠল। রুমটা ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে থাকলেও তার ঘাড়ে আশ্রে পড়লো নিঃশ্বাসের শব্দটা বড্ড চেনা। জ্বর বাঁধালি কি করে? এপাশ ফিরে মিনমিন করে বলল, জানি না। কুষাণ হুডিটা খুলে সাইড টেবিলের ওপর রেখে শক্ত করে জড়িয়ে ধরলো। বক্ষ গহ্বরে ঢুকিয়ে ফেলার চেষ্টা। বলল, মার খাওয়ার শখ জেগেছে? জ্বর হলেও তো এখন মারবে, তুমি এত নিষ্ঠুর কেন? অফকোর্স মারবো, তবে এখানে না। এখানে মারলে তোর বাচ্চাটা আমাকে ধরে কেলাবে, তাই দূরে নিয়ে মেরে ফেলে দিয়ে আসবো। নমিতা হাসলো, কি প্রাণবন্ত সেই হাসি। অল্প কয়েকটি শব্দ উচ্চারণ করলো, তবুও মনে হলো ওর সমগ্র আত্মার গভীরে যেন অমৃতধারা প্রবাহিত হচ্ছে। ওর সেই অনাবিল হাসিতে লুকিয়েছিল অমৃত সম শান্তিতে ঘেরা একটা বিশ্ব। যেন সমস্ত দুঃখ কষ্ট ভুলে ওই মুহূর্তটি সম্পূর্ণরূপে উপভোগ করেছে। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে রওনা দিল কুষাণ আর নৌমিতা। কিছুটা পথ পেরোতেই বাঁক নিয়ে ভিন্ন রাস্তা ধরে এগোয় কুষাণ। তখন থেকেই মনটা খচখচ করছে নৌমিতার। আচ্ছা কুষাণ ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? চলন্ত গাড়িতেই যেন হোঁচট খেলো কুষাণ। রাগে রিরি করে উঠল শরীর। ধাম করে একটা বসালো নৌমিতার মাথায়।
মারলে কেন? বিরক্তিতে নাকের পাটা ফুলে উঠল ওর। এই মাত্র কি বললি? চিপস খেতে খেতে প্রত্যুত্তর করলো। আমরা কোথায় যাচ্ছি সেটা জিজ্ঞাসা করলাম। এটা না, আমাকে কি বলে সম্বোধন করলি? অমনি নিম্নষ্ট অধরে দাঁত পিষল ও। বিয়ের 10 মাস হতে চললো, এখনো মুখ ফসকে ভাই ডাকাটা বেরিয়েই যায়। মেকি হেসে আদুরে আহ্লাদি ভাবে বলল, সরি গো, আর এমন ভুল হবে না। মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রচন্ড হতাশা ঘিরে ধরল কুষাণকে। মাইনষের বউ ভালোবেসে বাবু ডাকে, জান ডাকে, কত রং বেরঙের নাম ধরে ডাকে, আর আমার বউ আমারে ডাকে ভাই। শুধু নাম ধরে ডাকলেও না হয় মনটারে মানাতে পারতাম। শালার কপাল আমার একেবারে ফকফকা, কোনো ময়লা নাই। নমিতা নিভু নিভু নেত্রে পিট পিট করে দেখলো কুষাণের অসহায় করুণ মুখখানা। দূরত্ব ক্ষুণ্ণ করে কাছাকাছি ঘেঁষলো, কুষাণের গলা জড়িয়ে ধরে দন্তপাটি বের করে বলল, ও আমার পরাণের স্বামী, আমার জান্টুস, আমার জানেমান, আমার চকলেট বয়, আমার হ্যান্ডসাম জামাই। এবার বলুন আমরা এখন কোথায় যাচ্ছি? অপ্রত্যাশিত কথায় টাল সামলাতে পারল না কুষণ। ত্রস্ত হাতে ব্রেক কষে নমিতার দিকে ঝুঁকে পড়ল। নেত্রপল্লবের পতন ঘটল নিমেষেই। দু চোখ বন্ধ, ঠোঁট গোল করে ফোঁস করে শ্বাস ছাড়ছে হাঁপানি রোগীর মতন। স্তম্ভিত নয়নে হাঁ করে তাকিয়েছে নমিতা। হাঁ করা ঠোঁট দুটো অন্তর্ভেদী। ওই পেলব হাত ধরে টেনে নিজের বুকের বাঁ পাশে রাখলো কুষাণ। হাঁসফাঁস করতে করতে অন্তত অশান্ত লোচনে বলল, আমি শেষ জান, আমি শেষ। তুই কি আমাকে রাস্তাতেই মেরে ফেলতে চাস? দেখ দেখ, বক্ষ পাঁজরের ভেতরে থাকা মাংসল পিণ্ডটাও বেরিয়ে আসতে চাইছে। আমার শ্বাসরোধ হয়ে আসছে, চোখে আবছা আবছা দেখছি সব। আমি সিরিয়াসলি বলছি, এমন করে ডাকলে আমি মরে যাব বউ, এখানেই মরে যাব। কি সাংঘাতিক তুই! এত শিয়ানা হয়েছিস কবে? আগে পৌঁছাতে দে, তারপর শোধ তুলবো। কথাগুলো শুনে প্রকট ভেবাচেকার ছাপ বসলো নমিতার মুখবয়বে। অস্থির হয়ে উঠল অমনি। এই কি হয়েছে তোমার? এমন করছে কেন? সত্যি সত্যি অসুস্থ হয়ে গেলে নাকি? কুষাণ আরেকটু ঝুঁকে মুখ বরাবর এসে থামলো। তোর প্রেমে অসুস্থ হয়ে গেছি। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে ভেঙচি কাটলো নমিতা। এতক্ষণ তাহলে নাটক করছিল, কি ধুরন্ধর ছেলেরে বাবা। তবে নাটকের মাঝেও তাকে বউ বলে রেখেছে, এই ডাকটা তার কাছে খুব স্পেশাল। বড্ড মনে লাগে তার। অনুভূতিটা খুব নতুন নতুন মনে হয়। একটু ভাবসাব নিয়ে বলল, নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি চলো, আমার আর জার্নি করতে ভালো লাগছে না। কুষাণ মেরুদণ্ড সোজা করে বসে বাঁকা হাসলো। গাড়ি স্টার্ট দিল। আচ্ছা, আমি যদি তোকে এখন পাচার করে দিই তাহলে কেমন হবে? দম ফাটানো হাসিতে ঢলে পড়ল নমিতা। তুমি আমাকে পাচার করে দিবে? এটা আদৌ সম্ভব? যে ছেলে কল রিসিভ করতে দেরি হলে রেগে মেগে আগুন হয়ে যায়, সে ছেলে তার বউকে বেচে দিবে? হাউ ফানি! হাসিস না, হাসিস না, আমি তোকে বেঁচতেই নিয়ে যাচ্ছি। এই জন্যই তো জানাইনি কোথায় যাচ্ছি। হাসির প্রতিশোধে কুষাণও হাসলো। নমিতা ছোট বাচ্চাদের মতো কুষাণের গাল টেনে ধরে বলল, ওলে আমার বাবুটা, যেখানে ইচ্ছে নিয়ে যাও, আমি নিশ্চিন্ত, কারণ আমি আমার স্বামীকে অত্যাধিক বিশ্বাস করি। কুষাণ নিজের বুকে হাত চেপে রেখে হাসলো, বলল, অনেক কথা বলে ফেলেছিস বউ, ক্লান্ত লাগছে না? আয় দুটো চুমু খাই, শরীরে এনার্জি পাবি। না, একদম না। রাস্তার মধ্যে কন্ট্রোললেস হয়ে পড়লে তার দায়ভার কিন্তু আমি নিব না। পালিয়ে যাব বলে দিলাম। কুষাণ এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে নমিতাকে কাছে টানার চেষ্টা করছে। নমিতাও খিলখিল করে হেসে সরে যেতে চাইছে। কুষাণ মুক্ত পাখির কলতানের মতো গলা ছেড়ে গাইল। নমিতা মুগ্ধ হয়ে শুনল। তার পার্স থেকে একটা ঘড়ি বের করলো। ঘড়িটা বেশ দামি মনে হচ্ছে। পরিয়ে দিল কুষাণের হাতে। সরু নেত্রে বলল, তোকে এসব পাকনামি করতে কে বলেছে? টাকা কোথায় পেলি? নমিতা মাথা রাখলো পুরুষটার কাঁধে, বলল, যা হাত খরচ দাও সেটা তো পুরোটা খরচ হয় না, বেশিটাই থেকে যায়। সব তো তুমি কিনে দাও, তাই সেই জমানো টাকা দিয়ে কিনেছি। কিছু বলল না কুষাণ। হয়তো মেয়েটা স্বামীকে কিছু দিতে মন চেয়েছে। বউয়ের থেকে প্রথম কিছু পেয়ে মনটাও বেশ হলো ওর। মেয়েলি পেলব হাতের উল্টো পিঠে চুমু খেয়ে ধন্যবাদ জানালো। রাজশাহী পদ্মপাড়, এখানকার রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিটিউ
নামে একটি রিসোর্টের পূর্ব থেকে রুম বুক করে রেখেছিল কুষাণ। এসে পৌঁছালো দ্রুত। কুষ্টিয়া থেকে খুব বেশি দূরত্বে নয়। কুষাণের এক বন্ধুর বাড়ি এখানে, বিদায় সেখানে ডিনার করলো দুজন। বেশ রাত করে ফিরল রিসোর্টে। তখনই বাঁধল বিপত্তি। কুষাণ ভুল করে ওয়ালেট ফেলে এসেছে এক দোকানে। মেয়েটা আর হাঁটতে পারছে না দেখে বলল, তুই রুমে যা, আমি ওয়ালেটটা নিয়ে আসছি।